আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি শারমিন মাহমুদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। উত্তরাঞ্চলে বিভিন্ন নদ নদীতে থামছে না ভাঙন, আতঙ্কে দিশেহারা বাসিন্দারা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে মণ্ডলপাড়া গ্রামের তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে নানা স্থাপনা। এছাড়া চিলমারির কাঁচকোল এলাকায় 3 দফা ধসে গেছে ব্রহ্মপুত্র নদের ডামতির রোখা বাঁধ। গাইবান্ধার ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, করতোয়া ও ঘাঘট নদীতে বিলীন হয়েছে বসতভিটা, আবাদি জমি, গাছপালা ও গ্রামীণ সড়ক। অনেকে সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। অভিযোগ, ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেয়ায় প্রতি বছরই দুর্ভোগের শিকার হতে হয় তাদের। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে সদর কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন চরাঞ্চলে দেখা দিয়েছে ভাঙন। নেত্রকোনায় কয়েক দিনের পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বাবার কোনো ভিটাবাড়ি নাই, এটাই আমাদের শেষ সম্বল। আমরা বিল্ডিং করতে গত 1 মাস হচ্ছে। এই রোড যদি ভেঙে যায় আমাদের এলাকার মানুষ খুব ক্ষতিগ্রস্ত হবে। এমনভাবে একটা পদক্ষেপ নেক যাতে রাস্তাটা না ভাঙে এবং আমাদের এলাকাটা যাতে রক্ষা, যমুনার কবল থেকে রক্ষা হয়। দর্শক, ভাঙন পরিস্থিতি নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, ভাঙনে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে জানাবেন? শারমিন, আপনি জানেন টাঙ্গাইল চারাকান্দি যে সড়কটি, সেই সড়কটি কিন্তু সোমবার রাতের 60 মিটার অংশে ভাঙন দেখা দেয়। এরপর থেকে কিন্তু অনেকটাই ভাঙন আতঙ্কে রয়েছে এই আশেপাশের যারা রয়েছেন তারা। আমি যে জায়গাটিতে রয়েছি এটি কিন্তু সরাসরি আপনার মাধ্যমে একটু দেখাতে চাই। এই যে সড়কের যে 60 মিটার এলাকা, সেটি কিন্তু এই ভাঙন, সেই ভাঙনে পানি উন্নয়ন বোর্ড এই ভাঙন রোধের জন্য জিও ব্যাগ ডাম্পিং করছেন। এবং গত রবিবার দুপুরের পর থেকে কিন্তু এই ভাঙনের 60 মিটার পরের যে 25 মিটার, সেই 25 মিটারে প্রথম ভাঙন দেখা দেয়। পরবর্তী সময়ে পানি উন্নয়ন বোর্ড এবং এলাকাবাসীর সহায়তায় সেখানে ভাঙন রোধ করার পরে কিন্তু সোমবার রাতে 3টার দিকে এই 60 মিটার এলাকায় ভাঙন দেখা দেয়। এবং এখন পর্যন্ত কিন্তু পানি উন্নয়ন বোর্ড এইখানে প্রায় 10,000-এরও অধিক এই জিও ব্যাগ এখানে ফেলেছেন যাতে ভাঙনটা রোধ করা যায়। এবং পরবর্তী সময়ে এই এলাকার যারা মানুষ রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু পার্শ্ববর্তী নির্দিষ্ট স্থানে তারা তাদের মালামাল সরিয়ে নিয়েছেন। যে কোনো মুহূর্তে এই বাঁধটা ভেঙে গেলে কিন্তু এই আশেপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হবে, এই আশঙ্কায় কিন্তু তারা ইতিমধ্যে তাদের সকল কিছু সরিয়ে নিয়েছেন। এবং আমি টাঙ্গাইলের যে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন ইতিমধ্যে তারা এই ভাঙন রোধের জন্য পর্যাপ্ত যে ব্যবস্থা সে তারা হাতে রেখেছেন। এবং এখন পর্যন্ত প্রায় 10,000-এর উপরে জিও ব্যাগ ফলানো হয়েছে এবং আরো যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ রয়েছে সেই জায়গাগুলো তো এই জিও ব্যাগ ফলানো হবে বলে তিনি জানিয়েছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, আজকে যে এখানকার যে স্থানীয় সংসদ সদস্য আব্দুল সালাম পিন্টু, তিনি কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি এলাকার মানুষকে আশ্বস্ত করেছেন যে এই ভাঙন ঠেকানোর জন্য পর্যাপ্ত যে ব্যবস্থা নেওয়া দরকার তিনি সেটি নেবেন এবং প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদেরকে সেই ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলে দিয়েছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। শারমিন। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভাঙন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, কি কি দেখতে পাচ্ছেন? কেমন দেখা যাচ্ছে যে জলাবদ্ধতায় মানুষের ক্ষয়ক্ষতি বা দুর্ভোগ কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ শারমিন, আসলে কুষ্টিয়া শহরের যে জলাবদ্ধতা, বিশেষ করে টানা যে ভারী এবং মাঝারি বর্ষণে ক্ষয়ক্ষতির কথা আসলে বলা যাবে না এবং দুর্ভোগ কিন্তু চরমে। বিশেষ করে অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থার কারণে কুষ্টিয়া শহরের, আমি যেটি দেখানোর চেষ্টা করছি, এটি কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র বলা যায়, কোর্টপাড়া। অর্থাৎ এখানে বাণিজ্যিক ভবনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে যারা এখানে এলাকার মানুষ যারা চলাচল করেন তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং যখনই বৃষ্টিপাত, সামান্য বৃষ্টিতেই কিন্তু এলাকা তলিয়ে যায়। এখানে একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। শারমিন, আপনি তো এই যে বৃষ্টির কারণে আসলে আপনার এখানে তো পার হয়ে আপনার দোকানে তো যাওয়া যায় না, আসলে এখানে সব কি অবস্থা একটু যদি বলেন। বৃষ্টির ভিতরে আমরা চরম দুর্ভোগের ভিতরে আছি। এই বৃষ্টি একটু হলে এখানে ড্রেনিং ব্যবস্থা একেবারেই বাজে, যার কারণে পানি ড্রেনের থেকে উপরে উঠে আসে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে কি অবস্থা। এর ভিতরে একটা কাস্টমার কিভাবে আমাদের দোকানের ভিতরে প্রবেশ করবে? তারা যদি দোকানে প্রবেশ না করতে পারে আমাদের তো ব্যবসা হবে না। আমরা চরম দুর্ভোগের ভিতরে আছি।
হ্যাঁ, ধন্যবাদ। আসলে এইরকম দুর্ভোগ এই ব্যবসায়ীর পাশাপাশি আসলে প্রত্যেকেই দুর্ভোগের কবলে কিন্তু পড়েন বৃষ্টিপাতের কারণে। আমরা কুষ্টিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদের সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি। তিনি জানান গত 24 ঘন্টায় প্রায় 29 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আগামী 72 ঘন্টায় যে বৃষ্টি এইরকম ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। শারমিন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। হবিগঞ্জে বানের পানি নামলেও রেখে গেছে ক্ষতচিহ্ন। বিধ্বস্ত হয়েছে 115 কিলোমিটার সড়ক। কোথাও উঠে গেছে পিচ, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। বিভিন্ন স্থানে ধসে গেছে সড়কের একাংশ। এলজিইডির প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 79 কোটি টাকা। এটি কোনো কাঁচা রাস্তা নয়, বানের স্রোতে এই দুরবস্থা এলজিইডির নির্মাণ করা পাকা সড়কের। সম্প্রতি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙে যায় হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ বাঁধ। এতে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। তবে পানি নেমে গেলেও রয়ে গেছে ভাঙনের ক্ষত। বৈদ্যার বাজার লস্করপুর সড়কের বিভিন্ন অংশ ধসে পড়ায় ব্যাহত হচ্ছে অন্তত 20 গ্রামের মানুষের যাতায়াত। 15-20 গ্রাম আছে ওখানটায়, এখানটা যাইতে হয়, যাতায়াত করতে মালামাল নিয়ে যেতে হয়। বৃদ্ধ মানুষ আছে বা অসুস্থ মানুষ আছে, তারা নিয়ে খুব কষ্ট করা লাগতেছে। শুধু এ সড়ক নয়, এবারের বন্যায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে 115 কিলোমিটার রাস্তা। কোথাও উঠে গেছে পিচ, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। আমরা যাতায়াত করতে অসুবিধা হয়, অথবা স্বাস্থ্যগ্রস্ত যেতে মিরপুর গুইরা আওয়া লাগে। যেগুলা রাস্তা আছে এগুলো সব জায়গার মধ্যে ভাঙ্গা, প্রায় জায়গাতে কোনো গাড়ি ঘোড়া লইয়া আসার মতন না। যে সাদালাল স্কুলের দিকে মানুষ ছাত্ররা স্কুলে যায়, আমার বাচ্চারা স্কুলে যায়, মানে আওয়ার মতন না। মানে খুব জরুরি রাস্তাটা ঠিক করা। এলজিইডির প্রাথমিক হিসাব বলছে বন্যায় সড়ক অবকাঠামোর ক্ষতি প্রায় 79 কোটি টাকা। তবে পানি পুরোপুরি নেমে গেলে ক্ষতির হিসাব বাড়তে পারে। এখন তো মাত্র ভাই বন্যা শুরু হয়েছে আর কি, এটা ধাপে ধাপে শুরু হবে ভাই। বন্যায় আসলে ক্ষতি হয় একসাথে, আর কাজগুলো তো শুরু হয় ভাই একসাথে না, ধাপে ধাপে শুরু হয় আর কি। হবিগঞ্জের রাস্তাঘাট দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ বাড়বে বলে শঙ্কা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বন্যার কারণে চট্টগ্রাম অঞ্চলে আগামী 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় কার্যক্রম। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগের শিকার ক্ষতিগ্রস্ত মানুষজন। তাই এসব জেলায় আগামী 3 মাস ঋণের কিস্তি আদায় স্থগিত থাকবে। পাশাপাশি ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগকালীন ঋণ দেওয়ারও পরামর্শ দিয়েছে এমআরএ। দর্শক, হাম পরিস্থিতির আরো খবর জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? শারমিন, দেখুন, সিলেটের পরিস্থিতি আসলে দিন দিন অবনতির দিকেই টেকছে। এখন পর্যন্ত আসলে 107 জন শিশু মারা গিয়েছে এবং গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তর যে আমাদেরকে ডাটা পাঠিয়েছে, সেখানে 2 জন শিশু মারা গিয়েছে, যাদের 2 জনের বয়সী আসলে 5 মাসের নিচে। এবং এই মৃত্যুর মিছিল আসলে থামছে না, প্রতিদিনই কেউ না কেউ আসলে মারা যাচ্ছে। এবং চিকিৎসকরা যারা রয়েছেন তারা বলছেন যেসব শিশুরা মারা যাচ্ছে তারা অধিকাংশই হামের টিকা নেওয়ার আসলে সুযোগ পাননি। এবং জানিয়ে রাখি যে সিলেটে 107 জনের মধ্যে 99% শিশু, অর্থাৎ 106 জনই শিশু, বাকি একজন 22 বছর বয়সী তরুণী বলে আমাদেরকে কর্তব্যরত ডাক্তাররা নিশ্চিত করেছেন। এবং সিলেটে সরকারিভাবে মূলত বিভাগের 2টি হাসপাতালে হাম এবং হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। আমরা এখন যে হাসপাতালে রয়েছি, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং এটার পার্শ্ববর্তী এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম এবং হামের উপসর্গ নিয়ে 71 শিশু ভর্তি হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এবং একই সাথে আপনি জানেন যে সিলেট অঞ্চলের 4টি জেলা
হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলার বিভিন্ন উপজেলা সদর হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, বিভাগীয় হাসপাতাল ছাড়াও যেসব বেসরকারি হাসপাতাল রয়েছে সব মিলে প্রায় 350 শিশু এখন পর্যন্ত ভর্তি রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এবং চিকিৎসকরা বলছেন চলতি বছরের জানুয়ারি থেকে আজ 22শে জুলাই পর্যন্ত সিলেট অঞ্চলে প্রায় 650 শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে। এবং যারা চিকিৎসকরা রয়েছেন তারা বারবার বলছেন যেসব শিশুরা 5 বছরের নিচে রয়েছে এখন পর্যন্ত আসলে হামের টিকা নেয়নি, তারা যাতে নিকটস্থ যে ইপিআই কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে যাতে দ্রুত সময়ের মধ্যে তাদের টিকাগুলো সংগ্রহ করেন, তারা সেটার আহ্বান জানিয়েছেন। শারমিন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, আপনার সেখানে কেমন দেখতে পাচ্ছেন? ময়মনসিংহের পরিস্থিতি কেমন? হাসপাতালগুলোর চিত্র কতটা ভয়াবহ জানাবেন। শারমিন, চিত্রটা কিছুটা আগের তুলনায় অনেকটাই কমেছে। যেখানে 100-র উপরে রোগী ভর্তি ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে, সেই জায়গায় এখন কিন্তু সেই সংখ্যাটা 90-এর নিচে। এবং চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে দিনকে দিন এই সংখ্যাটা কিন্তু কমছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে যারা চিকিৎসা সেবা নিয়ে থাকেন তারা শুধুমাত্র কিন্তু ময়মনসিংহ জেলার বাসিন্দা নয়, এর বাহিরেও ময়মনসিংহ বিভাগের যে 4 জেলা রয়েছে তার বাইরেও আরও 3 থেকে 4টি জেলা, কিশোরগঞ্জ এবং পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল এবং গাজীপুর থেকেও প্রচুর সংখ্যক রোগী ভর্তি হয়ে থাকে। তো যে কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ডের যে সমস্ত রোগীরা রয়েছে সেখানে কিন্তু এই সংখ্যাটি কখনো বাড়ে কখনো কমে, তবে মৃত্যুর সংখ্যা কিন্তু নেই, এটা একটি ভালো খবর। তবে যে আশঙ্কার বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে এই সময় কিন্তু ডেঙ্গু আক্রান্ত প্রচুর রোগী ভর্তি হচ্ছে এবং এই ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে কিন্তু বেশ কয়েকজন শিশুও কিন্তু এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এবং এই ডেঙ্গু রোগীর চাপ বাড়ার ফলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে বিশেষায়িত ডেঙ্গুর যে স্পেশাল ওয়ার্ড সেটি কিন্তু চালু করেছেন এবং তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু এখনো পর্যন্ত যে শেষ হয়ে যাবে বা 5 জন বা 10 জনের মধ্যে যে সংখ্যায় নেমে আসবে চিকিৎসকরা যেটি প্রত্যাশা করেছিলেন সেটি কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না। এই ছিল এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামে 25 বছর আগে ফাইলবন্দি হয়ে পড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলাটি আবারও আলোচনায়। হত্যা অভিযুক্তদের একজন মেজর মোজাফফর গ্রেপ্তারের পর দাবি উঠেছে মামলাটি পুনরুজ্জীবিত করার। সিনিয়র আইনজীবীদের মতে বেসামরিক সম্পৃক্ততা জানতে নতুন তদন্ত দরকার। তবে নির্দেশনা পেলে মামলাটি পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেওয়ার কথা বলছেন সরকারি কৌঁসুলি। 1981 সালে 30 মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার একদিন পর চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা হয়েছিল একটি হত্যা মামলা, যাতে আসামি করা হয় 10 সেনা কর্মকর্তাকে, যার অন্যতম সদ্য গ্রেপ্তার হওয়া মেজর মোজাফফর হোসেন। নথি অনুযায়ী মামলাটির তদন্তে সবশেষ দায়িত্বে ছিল সিআইডি, যারা তদন্ত শেষ করতে আদালতের কাছ থেকে সময় নিয়েছিল 173 বার। তবে ঘটনার সময় সার্কিট হাউসে অবস্থান করা অনেককে বারবার ডাকা হলেও সাক্ষ্য দিতে আসেননি, এমন মত দিয়ে 2001 সালের 12 সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা, যা আদালত গ্রহণ করে 24 অক্টোবর। সাবেক সামরিক কর্মকর্তা সহ বিভিন্ন জনের লেখায় উঠে এসেছে কতিপয় বিপদগামী সেনার হাতে প্রাণ হারিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। তবে এর পেছনে বেসামরিক সম্পৃক্ততাও কখনো উড়িয়ে দেওয়া হয়নি। সিনিয়র আইনজীবীরা মনে করেন সামরিক আদালতে ঘটনাটির বিচার হলেও দেশি বিদেশি ষড়যন্ত্র বা বেসামরিক সম্পৃক্ততা উদ্ঘাটনে মামলাটি পুনরুজ্জীবিত করে দরকার সমন্বিত তদন্ত। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে মেজর মোজাফফর। বাহিনীর সদস্যদের বিচার সামরিক আদালত হয়েছে, বেসামরিক কোনো সদস্য জড়িত থাকে, কোনো তথ্যপত্র যদি পাওয়া যায় পুলিশ যে কোনো সময় এটা রিভাইভ করতে পারে। চাইনির সুযোগ রয়েছে ফৌজদারি কার্যবিধির 173-3 বিধারা অনুযায়ী। আমাদের রাষ্ট্রপ্রধানকে বা আমাদের লোকগুলোকে তখনই মারা হয় যখন এরা আমাদের রাষ্ট্রের পক্ষে দৃঢ় অবস্থান নাই। এইটার সামনে যারা ছিল, পিছনে যারা ছিল, যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে তাদের সবাইকে চিহ্নিত করে জনগণের কাছে এদেরকে এক্সপোজ করা দরকার। এইসব আলোচনার প্রেক্ষিতে 25 বছর পর আবারও খোঁজা হচ্ছে মামলার নথি। সরকারি এই কৌশলী বলছেন নির্দেশনা পেলে মামলাটি পুনরুজ্জীবিত করার ব্যাপারে পদক্ষেপ নেবেন তিনি। যে কিভাবে এটাকে ভবিষ্যতে এগিয়ে নেওয়া যেতে পারে, বিচার নিশ্চিত করতে পারে, সেভাবে পরিকল্পনা চলছে। রাষ্ট্রের যে কাঠামো
বিচারিক কাঠামো থেকে কী সিদ্ধান্ত আসে সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানের সাথে নিহত হন তার দেহরক্ষী সহ আরও কয়েকজন। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ চলছে বাগেরহাটে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, পদযাত্রা কেমন দেখতে পাচ্ছেন, বক্তারা কি বলছে সমাবেশে জানাবেন। শারমিন, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে। আপনি পিছনে দেখতে পাচ্ছেন যে এনসিপির যে জুলাই পদযাত্রা চলছে বাগেরহাটে তার দ্বিতীয় দিন। আজকে 4টের কিছু পরে এখানে যে এনসিপির যে দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমপি এসেছেন, তার সঙ্গে আছেন ডাক্তার মাহমুদা মিতু এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন। তো কিছু আগে বেশ কয়েকজন বক্তব্য রেখেছেন। তারা যেটা বলেছেন যে জন্য জুলাই আন্দোলন হয়ে সফল করেছে, গণভোটের মাধ্যমে যে রায় জনগণ দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। সেটা যদি বাস্তবায়ন না করা হয় তাহলে 24-এর যে জুলাই যে আন্দোলন, সেই জুলাই আন্দোলনের মতোই এই যে গণভোট সেটা সরকারের কাছ থেকে বাস্তবায়ন করে নেওয়া হবে। শুধু তাই নয়, এখানে বাগেরহাট নিয়ে কথা বলা হয়েছে যে বাগেরহাটে বিগত 17 বছরে এখানে তেমন কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাটের বেহাল দশা ছিল। এইখানে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান যারা দুর্নীতি করেছে, দুর্নীতির দায়ে কেউ বরখাস্ত হয়েছে, কেউ দুদকের মামলা খেয়েছে। তো এইসব তারা দেখতে চায় না। এই জন্য এনসিপির যারা প্রতিনিধি আছে, যারা জনপ্রতিনিধি হিসাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে যাদের নাম, তাদেরকে বিজয়ী করে বাগেরহাটকে একটি শান্তিপূর্ণ এবং সৎ মানুষ দ্বারা এই পৌরসভা পরিচালনা করার আহ্বান জানানো হয়। শুধু তাই নয়, যে এ ছিল বাগেরহাট থেকে সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জুলাই পদযাত্রা সমাবেশ চলছে কুড়িগ্রামেও, সেখান থেকে যুক্ত হচ্ছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করব। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। দুপুরে শ্যামনগর বাজার থেকে বের করা হয় মিছিল, পরে উপজেলা প্রেসক্লাবের সামনে হয় মানববন্ধন ও সমাবেশ। এমপির বিরুদ্ধে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। একই দাবিতে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পোড়ানো হয় কুশপুতলিকা। সম্প্রতি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ক্যাম্পাস সংলগ্ন এলাকায় শশী ভিলা নামের বাড়ির নিচতলা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে দরজা ভেঙে উচ্ছ্বাস কর্মকারের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালের মর্গে। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছিলেন উচ্ছ্বাস। এদিকে মাগুরায় স্ত্রী সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে স্বামীর। পঞ্চগড়ে ব্যাটারি কারখানার বর্জ্যে ছড়াচ্ছে ভয়াবহ দূষণ। অভিযোগ রয়েছে, অ্যাসিডযুক্ত পানি খেয়ে মারা যাচ্ছে গবাদি পশুসহ পুকুরের মাছ। বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে গাছপালা, পরিবেশ, যা দ্রুত সরানোর দাবি স্থানীয়দের। কারখানা থেকে বের হওয়া এসিড, সীসা ও অন্যান্য রাসায়নিক বর্জ্য ছড়িয়ে পড়ছে আশপাশের জমি ও জলাধারে। তেঁতুলিয়া উপজেলার দেবুপাড়া গ্রামের ভাই ভাই ব্যাটারি কারখানার নির্গত বর্জ্যে আতঙ্কিত স্থানীয়রা। তাদের অভিযোগ, দূষিত পানি খেয়ে মারা গেছে গবাদি পশু, অসুস্থ আরো কয়েকটি। মোটামুটি রাত 10টার পরে কাজ শুরু করে। এই করার পরে আমার চাচার 3টা গরু মারা গেছে, আমার বরাবর একটা মারা গেছে, একটা অসুস্থ। ওই পানিটা ছাড়ে দেয়, ওই পানি উছলে হেনে চতুর্দিকে ছাড়ে, ময়লা টয়লা ছাড়ে। এরকম বিষাক্ত জিনিস আছে, গরু ওখানে পানি খেয়েছে,
আমাদের এখানে এই রাসায়নিক জ্বালাওয়ার পরতে আমার এই যে ধোঁয়াটা এদিকে যায়, আমার বাগান নষ্ট হয়ে গেছে। গরু বান্ধিছি, তখন ঘাস খাই যায়, ঘাস খাওয়ার পরে গরু আমাদের মারা যায়। স্থানীয়দের দাবি, স্থানীয় ছাত্রদল নেতা সুমন রেজার ছত্রছায়ায় গড়ে উঠেছে কারখানাটি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে রাজি কারখানাটির মালিক। কোম্পানির লোকে বলছে, আমরা কি এগুলো জানি? আমাদের এলাকার লোক এগুলো কি জানে বলেন? আমাদের লোক এলাকার এইসব কি করে কিভাবে, এটা আমরা এখনো জানি না। মেম্বার সবাই এমন করছে, ভাই আপনারা যখন এলাকার লোকজন এত অপরাধ করছে, ভাই এত অপরাধ তুলে দিচ্ছে আপনারা চলে যান। স্থানীয়দের অভিযোগের পর কারখানা সহ এলাকা পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। জানান নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। সব রকম যে মামলা বা অন্যান্য বিষয়ের জন্য আমরা সুপারিশ দিয়ে দেবো। যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মামলার করতে দেয়, আমি এই যে সব নামগুলো অ্যাড্রেস নিছি, আমরা প্রয়োজনে মামলা করে দেবো ইনশাল্লাহ। অবৈধ কারখানাটি সরাতে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ চায় স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।